ও স্নেহের 2026 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। পৃথিবী সূর্যের সব থেকে কাছে আসে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 4ঠা জুলাই, 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয়। অধিবর্ষের বছরটি হলো 2002, 22, 24, 26, 2024। পৃথিবীর আবর্তন গতি সব থেকে বেশি হয় নিরক্ষরেখায়, কর্কটক্রান্তি রেখায়, মেরুতে, মকরক্রান্তি রেখায়। উত্তর হবে নিরক্ষরেখায়। আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। উত্তর হবে 180 ডিগ্রি। বায়ু চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা, থার্মোমিটার। ব্যারোমিটার। পৃথিবীর বৃহত্তম বনভূমি সেলভা, তৈগা, সাভানা, স্টেপ। তৈগা। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে ভূমধ্যসাগর, লোহিত সাগর, ক্যাস্পিয়ান সাগর, আরব সাগর। লোহিত সাগর। এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো গঙ্গা, নর্মদা, লেনা, মেনম নদী। উত্তর হবে লেনা নদী। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। উত্তর হবে সাফানিয়া। অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি। নরওয়ের কোন বন্দর থেকে নিশীথ সূর্য পরিলক্ষিত হয়? হ্যামারফেস্ট। কোন তারিখে মহাবিষুব বলা হয়? 21শে মার্চ। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। জিপিএস এর সম্পূর্ণ নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। বায়ু প্রবাহের প্রধান কারণ কি? বায়ুচাপের পার্থক্য। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসি নদী। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হোয়াংহো। এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়? ইয়াংসিকিয়াং। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 2টি। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। মুক্তিবেগ কাকে বলে? তো লিখবে কোনো বস্তু 11.2 কিমি/সেকেন্ড গতিবেগে ঊর্ধ্বমুখী হয়ে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে অতিক্রম করে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলে। এই বস্তু কোনো দিনই আর পৃথিবীতে ফিরে আসে না। উদাহরণ, রকেট নামক মহাকাশযানে এই বেগের সাহায্যে মহাকাশে পাঠানো সম্ভব হয়। প্রমাণ সময় বলতে কি বোঝো? কোনো স্থান থেকে পূর্ব বা পশ্চিমে অগ্রসর হলে স্থানীয় সময়ের পরিবর্তন হয়। পৃথিবীর যে সমস্ত দেশগুলির পূর্ব পশ্চিমে বিস্তার বেশি, সেই সমস্ত দেশগুলির পূর্ব ও পশ্চিম প্রান্তের স্থানীয় সময়ের পার্থক্য খুব বেশি হওয়ার কারণে ওই সব দেশের স্থানীয় সময়ের সাহায্যে সরকারি কাজকর্ম চালাতে যথেষ্ট অসুবিধা হয়। সেক্ষেত্রে ওই দেশের মাঝামাঝি অবস্থিত কোনো স্থানের স্থানীয় সময়কে সারা দেশের সময় ধরে নিয়ে যাবতীয় কাজকর্ম করা হয়। ওই সময়টিকে ওই দেশের প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। সমচাপ রেখা কাকে বলে? বছরের নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের একই বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার মান মিলিবার এককে প্রকাশ করা হয়। এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ-নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালী সহ খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ, খাদ্য সংগ্রহ, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবহন, কর্মক্ষেত্র প্রভৃতি সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেজন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। ওপেক কি? 1960 সালে ওপেক নামক আন্তর্জাতিক তেল ব্যবসার নিয়ন্ত্রক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্যগুলি হলো 1. আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ করা। 2. বিশ্বে তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখা, বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করা, খনিজ তেল সংক্রান্ত নীতি নির্ধারণ করা। 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর যে কোনো 2টি। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। রবি মার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতিপথ কাকে বলে? অর্থ, রবি শব্দের অর্থ সূর্য, মার্গ শব্দের অর্থ পথ। সংজ্ঞা, আপাত দৃষ্টিতে মহাকাশে যে পথ ধরে সূর্য সারা বছর কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবি মার্গ বা বার্ষিক রবি সঞ্চালন বলে। কারণ পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 ডিগ্রি কোণে হেলে থেকে সূর্যকে পরিক্রমণ করে বলে এরূপ ঘটে। অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো।
একদিকে অক্ষরেখা, একদিকে দ্রাঘিমারেখা। সংজ্ঞা: নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে অবস্থিত পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী কাল্পনিক পূর্ণ বৃত্তাকার রেখাগুলিকে অক্ষরেখা বলে। দ্রাঘিমারেখা: সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত সমান দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে অর্ধবৃত্তাকার রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমারেখা বলে। সংখ্যা: নিরক্ষরেখা থেকে মেরুবিন্দু পর্যন্ত 1 ডিগ্রি অন্তর 89টি করে মোট 178টি অক্ষরেখা প্লাস 1টি সমান মোট 179টি অক্ষরেখা আছে। আর মূল মধ্যরেখা থেকে 1 ডিগ্রি অন্তর করে পশ্চিমে 180টি করে মোট 360টি দ্রাঘিমারেখা কল্পনা করা হয়েছে। সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান: অক্ষরেখার সর্বোচ্চ মান 0 ডিগ্রি, সর্বনিম্ন 90 ডিগ্রি। দ্রাঘিমারেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 180 ডিগ্রি। অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দ্রাঘিমারেখার অপর নাম দেশান্তর রেখা। অবস্থান: একে অপরের সঙ্গে সমান্তরাল, একে অপরের অসমান্তরাল। পূর্ব পশ্চিমে বিস্তৃত, উত্তর দক্ষিণে বিস্তৃত। পূর্ণবৃত্ত বা গোলাকার, অর্ধবৃত্ত বা অর্ধগোলাকার। 60 ডিগ্রি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। দেখে নাও, এগুলো তোমরা কিন্তু বৈশিষ্ট্য আকারে লিখে দিতে পারো। যদি অক্ষরেখার বৈশিষ্ট্য দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য হয় তাও তোমরা এখান থেকে লিখতে পারবে, এবং যদি অক্ষরেখা দ্রাঘিমারেখার সংজ্ঞা সহ বৈশিষ্ট্য আসে তাহলে তোমরা কিন্তু এই পার্থক্য থেকে লিখে দিতে পারবে। অবশ্যই কিন্তু তোমার খাতে নোট ডাউন করে নেবে। নেক্সট, ফেরেলের সূত্র আলোচনা করো। পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। একেই বলা হয় ফেরেলের সূত্র। নামকরণ: 1859 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহবিদ উইলিয়াম ফেরেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ হয়েছে ফেরেলের সূত্র। নেক্সট, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য: সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা বিরাজ করে। 2 বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। 3 প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগনি, রোজউড, আয়রনউড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। প্রচুর ফলের গাছ যেমন জলপাই, আঙুর, লেবু এছাড়া অন্যান্য গাছগুলো হলো কক, ওক, অলিভ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়, যেমন রয়্যাল, ল্যাভেন্ডার, রোজমেরি ইত্যাদি। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন: যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 × 2 = 10। চিত্রসহ আলোচনা করো অপসূর অনুসূর অবস্থান। অপসূর: 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ কমতে থাকে। অনুসূর অবস্থান: 23 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমিকে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। দেখে নাও, এই চিত্রটা তোমাদের আঁকতে হবে। টেক্সট বই তোমরা এই চিত্রটা পেয়ে যাবে। মাঝখানে সূর্য এঁকে 2 দিকে তোমরা পৃথিবী দিয়ে এই চিত্রটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এঁকে দেবে। তারপর হচ্ছে জিপিএস এর ব্যবহারগুলি আলোচনা করো। বর্তমানে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের কার্যপ্রণালী যতই বৃদ্ধি পাচ্ছে, জিপিএস এর ব্যবহার ক্রমান্বয়ে বেড়েই চলেছে। যেমন 1, সঠিক অবস্থান নির্ণয়। জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। 2, যানবাহন সংক্রান্ত তথ্য। জাহাজ, বিমান এমনকি সড়ক পথে এই প্রযুক্তি কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায়। 3, প্রতিরক্ষামূলক কাজ। প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের নিকট এটি একটি সর্বাধুনিক প্রযুক্তিমূলক হাতিয়ার। জরিপ কার্যে বর্তমানে পৃথিবীর কোনো অঞ্চলকে জরিপ করার জন্য শহর পরিকল্পনা, ইঞ্জিনিয়ারিং, জরিপ কাজে মৌজা মানচিত্রের সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসাবে কাজ করে। ম্যাপ প্রস্তুতিতে উপগ্রহ চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6, আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান। বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থা সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আহরণ করতে জিপিএস পরিষেবা সাহায্য নেওয়া হয়। নেক্সট, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান হয় না। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যের কারণগুলি হলো: 1, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব ওজন কমে, তাই বায়ু চাপও কমে যায়। অপরদিকে নিচের বায়ু স্তর ঘন, তাই তার উপরও চাপ বেশি হয়। প্রতি 110 মিটার উপরে উঠলে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ু চাপ কমে যায়।
উদাহরণ, পর্বতের উঁচু অংশে বায়ুর চাপ কম হয় বলে কোনো কিছু সিদ্ধ হতে অনেক দেরি হয়। 2. বায়ুর উষ্ণতা। বায়ুর চাপ বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল। বায়ু উদ্বুদ্ধ বেশি হলে বায়ু প্রসারিত হালকা হয় এবং চাপ কমে যায়। আবার উষ্ণতা হ্রাস পেলে বায়ু সংকুচিত ও শীতল হয় এবং বায়ু চাপ বৃদ্ধি পায়। 3. জলীয় বাষ্প। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বায়ু চাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প হালকা বলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ু চাপ কমে এবং জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ু চাপ বাড়ে। 4. পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনজনিত বিকর্ষণ শক্তির প্রভাবে কোনো অঞ্চলের বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হয়, আবার কোনো অঞ্চলে সেই বায়ু এসে জমা হয়। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতির বেগ বেশি হওয়ায় সেখানে বায়ু বিক্ষিপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি করে। আবার এই বায়ু উপক্রান্তীয় অঞ্চলে 30 ডিগ্রি অক্ষাংশ সংলগ্ন স্থানে এসে জমা হয় এবং সেখানকার বায়ুর চাপ বাড়িয়ে উচ্চচাপের সৃষ্টি করে। এই কারণে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ ও মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ দেখা যায়। 5 দিয়ে পয়েন্ট করে জলভাগ ও স্থলভাগের বন্টন। স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উত্তপ্ত ও শীতল হয় বলে গ্রীষ্মকালে স্থলভাগে বায়ুর চাপ কম হয় এবং শীতকালে বায়ুর চাপ বেশি হয়। জলভাগে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। অন্যান্য কারণ, এছাড়াও বায়ুমণ্ডলের গভীরতা ও অভিকর্ষের টানের তারতম্যের ফলেও বায়ুর চাপের তারতম্য হয়। নেক্সট কোশ্চেন, জাপানে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটার কারণ কি? দেখে নাও উত্তরটা আমি মুখে বলছি না, আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করবে উন্নত বন্দর। নেক্সট 2 দিয়ে পয়েন্ট করবে উন্নত প্রযুক্তি। 3 দিয়ে শক্তি সম্পদের প্রাচুর্য। 4 দক্ষ শ্রমিক। 5 বিপুল চাহিদা। ভালো করে দেখে নাও পয়েন্টগুলো। তোমরা কিন্তু এখান থেকেই খুব সহজেই ভিডিওটা থামিয়ে কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলতে পারবে। নেক্সট, ইয়াংসে কিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো আলোচনা করো। দেখে নাও, 1 কৃষি উন্নতি। 2 দিয়ে পয়েন্ট করবে খনিজ সম্পদের প্রাচুর্য। 3 শিল্পের উন্নতি। 4 দিয়ে পয়েন্ট করবে উন্নত পরিবহন ব্যবস্থা। 5 ঘনবসতি ও সুলভ শ্রমিক। 6 দিয়ে পয়েন্ট করবে বন্দরের সান্নিধ্য। 7 সরকারি আনুকূল্য। 8 হচ্ছে অন্যান্য। এখান থেকে যে কোনো 4 থেকে 5টি পয়েন্ট তোমরা কিন্তু পরীক্ষাতে লিখবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ভূগোলের কোশ্চেন। এবার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে আর বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। আশা করা যায় প্রতি বছর না এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। শুধু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে।